সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছে আমি সাইদ আরমান। দর্শক, দেশের অর্থনীতি কলুষিত করেছে রাজনীতির খপ্পরে পড়ে, যার কারণে ব্যবসায় বড় অন্তরায় এখন দুর্নীতি। ব্যবসায়ীরা বিগত সরকারের সমর্থনে রাড়া করেছেন নিজের ব্যবসার পরিবেশের বাইরে এসে। বিনিয়োগ পরিবেশ নিয়েই আজ আমরা আলাপ করব। অতিথি KSM মোস্তাফিজুর রহমান, তিনি ন্যাশনাল এগ্রিকেয়ার এবং ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক। মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে নাগরিক টেলিভিশনের দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে স্বাগত। আমি একটু অন্যভাবে আলোচনাটা আপনার সঙ্গে শুরু করতে চাই। এটি তো সত্য এবং আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার আসলে পুরো অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে বিপন্ন করেছে। আমি যেটি শুরুতে বলছিলাম, কিন্তু আপনারা ব্যবসায়ীরা সরকারের সঙ্গে 16 বছর ব্যবসার পরিবেশের বাইরে এসে সরকারের সঙ্গে সবসময় রাড়া করতেন। আপনিও হয়তো এই দলেই আছেন। এটি আসলে কেন করতেন আপনারা? ধন্যবাদ, আপনি খুব সময় উপযোগী প্রশ্ন করেছেন এবং 16 বছরের একটি অতীতের সঙ্গে সম্পৃক্ত করেছেন। আমাদের দেশে যে কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, সেটার কিন্তু লাইসেন্সিং থেকে শুরু করে রেগুলেটরি যা কিছু আছে, সেটা কিন্তু আগে সংসদে আইন পাশ হয়েছে যে এই আইনের আলোকে একটা কোম্পানির লাইসেন্স দেওয়া হবে। সেই কোম্পানির লাইসেন্স প্রাপ্ত হবার পরে তারপরে সে যে পণ্য উৎপাদন করবে বা আমদানি করবে, তার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর এগুলোর সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত। অর্থাৎ কোনো ব্যবসা, কোনো বৈধ ব্যবসায় আপনার সরকারের নীতি, তারপরে তার পলিসি এবং আইনের বিধি বিধানের বাইরে থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে ব্যবসা বাণিজ্য সরকার এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু পাশ্চাত্যের যে সমস্ত দেশ আপনার উন্নত সমৃদ্ধ, যারা পৃথিবীতে অর্থনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে, সেই সমস্ত দেশের কিন্তু অর্থনীতিটা দাঁড়িয়ে আছে বেসরকারি খাতের প্রবৃদ্ধির সাথেই তাদের দেশের অর্থনীতি জড়িত। এবং সেই সমস্ত দেশের যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান আছে, তার মালিক মনস্তাত্ত্বিকভাবে ওই দেশের সরকার বা রাষ্ট্র এইভাবেই বিবেচনা করা হয়। ফলে সেই রাষ্ট্রের কোনো বেসরকারি প্রতিষ্ঠান সরকারের সুবিধা ভোগের বাহিরে নয়, মুখোমুখি নয়। কিন্তু আমাদের মতো এই সমস্ত তৃতীয় বিশ্বের অনেক দেশে, এশিয়াতে আপনি যদি জাপান, সিঙ্গাপুর এবং হংকং বাদ দেন, তাহলে দেখবেন প্রতিটা দেশেই কম বেশি আপনার সরকারের নিয়ন্ত্রণে রেগুলেটরি ব্যারিয়ার এবং রেগুলেটরি সুবিধা নিয়েই আপনার হলে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেই দিক থেকে আপনি বলতে পারেন যে কোনো ব্যবসায়ী তৃতীয় বিশ্বেই ব্যবসা প্রতিষ্ঠান আপনার সরকারের সাথে সাংঘর্ষিক অবস্থায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়াতে পারবে না। ঠিক আছে, ব্যবসার জন্য আপনি সরকারকে সমর্থন করতে পারেন, সরকারের সঙ্গে থাকতে পারেন, এটি আপনার জবাবটা আমি যদি মেনে নেই। এর বিপরীতে একটি প্রশ্ন যদি করি আমি আপনাকে, আপনাদেরও তো দেখি যে ব্যবসায়ীদের এক ধরনের খায়েশ থাকে, ব্যবসা করে একটু বড় হইলেই সংসদে যাবেন, মন্ত্রী হবেন, সরকারের জনপ্রতিনিধিত্ব যে কোনো এক স্থানীয় সরকারে যাবেন, এই খায়েশটাও তো তৈরি হয়। ব্যবসা বড় হইলে আপনাদের মনে হয় যে সংসদে যাওয়াটা আপনাদের একটা অভিপ্রায় তৈরি হয়, সেটি আবার কেন তাহলে? এটা আপনাকে পরিসংখ্যান নিয়ে যদি দেখেন, আপনি আমাদের 70-এর নির্বাচনে ব্যবসায়ীদের সংখ্যা সংসদে 20 ভাগের নিচে ছিল। 73-এ যে এটা 25 ভাগের মতো আপনার ব্যবসায়ীরা সংসদে এসেছে। তার পরবর্তীতে বিভিন্ন সংসদে সর্বশেষ যে জায়গায় এসেছে, সেখানে প্রায় 68 ভাগ বা 70 ভাগ, যতদূর আমার মনে পড়ে, এরকমই আর ব্যবসায়ীরা এখানে এসেছে। এটা সময়ের মধ্য দিয়ে এই পরিবর্তনটা যেটা আসছে, সেটা কিন্তু একটা আমাদের দেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক, রাজনীতি এবং অর্থনীতির যে সংস্কৃতির মাঝখানে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিসংখ্যান কিন্তু সেটাই বলে। আমাদের যতগুলো সংসদ হয়েছে আপনার 12 পর্যন্ত, প্রত্যেকটা সংসদেই আপনি দেখবেন যে এটার সংখ্যা কিন্তু ক্রমশ বেড়ে গেছে। এটা একটা কারণ হতে পারে। আপনি যদি পশ্চিমা দেশে যান, ধরেন আমেরিকায় যান, ভারতবর্ষে যান, সেখানেও দেখবেন কিন্তু ক্রমশ ব্যবসায়ীদের সম্পৃক্ততা এটা আপনার আছে। এটা যে একেবারে যে আমাদের দেশের সঙ্গে যে অন্য দেশের যে এটা অনেক বিস্তর পার্থক্য, সেটা কিন্তু না। একটু বলবেন যে আপনি তো 16 বছরের গত সরকারের সময় ব্যবসার পরিবেশ দেখেছেন, এখন তো একটা নতুন রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে 3 মাসের বেশি সময়। তো এই সময়টায় আসলে ব্যবসার পরিবেশ
ঠিক আপনার কি সহনীয় তৈরি হয়েছে? ব্যবসায়িক হিসেবে আপনি কি দেখছেন ব্যবসা পরিবেশে এখন? চমৎকার, ধন্যবাদ। আপনি একটা খুব দরকারি একটা প্রশ্ন করেছেন। দেখুন, ব্যবসায়ীদের জন্য আপনার তার যে চলার পথে এটা কিন্তু আইন দ্বারা তাকে প্রোটেক্টেড করতে হবে। যখনই আপনার এই আইন বিধি এই সমস্ত যদি কোনো রাজনৈতিক ব্যক্তির দ্বারা যখন নিয়ন্ত্রিত হবে, প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন কিন্তু আপনার ব্যবসায়ীদের যে সম্প্রসারণ করার যে এটা একটা বৈষম্য সৃষ্টি হয়। যখনই আপনি আইনের শাসন আপনি নিয়ে আসবেন, অর্থনৈতিক অনিয়মকে অপরাধ হিসেবে আপনি বিবেচনা করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তখন কিন্তু সেখানে ব্যবসায়িক প্রাইভেট সেক্টরের প্রবৃদ্ধির মধ্য দিয়ে আপনার দারিদ্র্য বিমোচন হবে। একটা সংসদের কাজ কি? সংসদে যে সমস্ত জনপ্রতিনিধি যাবেন তিনি কিন্তু সাধারণ ব্যক্তি নন, তিনি কিন্তু প্রজ্ঞাবান, মেধাবী, দেশপ্রেম, নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধে তিনি হবে অনন্য, অসাধারণ। এবং তিনি দেশের জনগণের যে সমস্যা সেটা তিনি জানবে, বুঝবে এবং সেটা আইন দ্বারা জনগণকে সুরক্ষিত করবে। সেই আইন প্রণয়ন যখন হবে, সেই আইনের আলোকে আরও যে সুখ্যাতি বিষয়গুলো যখন বিধি বিধান এর নীতিমালা এগুলো যখন আপনার মন্ত্রণালয়ে যে সিভিল ব্রোকারেজ হতে হবে পলিটিশিয়ান, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকার প্রয়োজন নাই। তিনি সংসদের বিদ্যমান আইনটাকে তিনি এটাকে বিধানে পরিণত করে যখন এটা জনস্বার্থে যখন আসবে, তখন এই বিধিবিধান যখন আপনার বাস্তবায়িত হবে, তখনই একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু আপনার সুনির্দিষ্টভাবে তার লক্ষ্য, তাকে কোনো রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে যদি আপনার জুডিশিয়ারি বলেন, আইন প্রণয়ন হওয়ার পরে আপনার জুডিশিয়ারিতে যাবে, বিচার বিভাগে যাবে, সেখানে বিচারের মধ্য দিয়ে কারো অর্থনৈতিক অনিয়মের মধ্য দিয়ে সমাজে বৈষম্য সৃষ্টি হবে, এটার আইনের শাসন দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করতে হয় এবং এটাই নিয়ম। আপনি বলছিলেন যে সিভিল প্রশাসন তো আসলে ব্যবসার পরিবেশের জন্য কাজ করবে, কিন্তু আমরা সিপিডি সম্প্রতি একটি গবেষণা জরিপ প্রকাশ করেছে, সেখানে বলছে যে 17% ব্যবসায়ী মনে করে যে বাংলাদেশে আমলাতন্ত্র এবং দুর্নীতি ব্যবসার একটি অন্তরায়। কি বলবেন এ ব্যাপারে? আমলাতন্ত্র ছাড়া রাষ্ট্র চলবে না। রাষ্ট্রের যদি আপনার পুরা কাঠামোকে যদি চিন্তা করেন, তাহলে এখানে সিভিল ব্রোকারেজ যেটা সেটা কিন্তু অপরিহার্য এবং সেটা আনবায়াসড হতে হবে। তিনি কিন্তু দল নিরপেক্ষ তাকে হতে হবে। এটাকে ছাড়া আপনার রাষ্ট্র চলবে না। আপনাকে বলতেই হবে ধনিক শ্রেণী যারা, ব্যবসায়ী নেতা যারা, এরাও হলো অপরিহার্য অংশ রাষ্ট্রযন্ত্রের বাহিরে। তারপরে আপনি যে সাংবাদিক যারা আছে তারাও কিন্তু এটা নিরপেক্ষতা দেখার জন্যই কিন্তু রয়ে গেছে। এই যে সমাজের যে তিনটি আপনার গুরুত্বপূর্ণ অংশ, এটার সাথে যখন রাজনীতিকের যখন আসবে, কারণ সমাজ সৃষ্টি হয় হলো কনফ্লিক্ট থেকে, আপনার দ্বন্দ্ব থেকে রাষ্ট্রের সৃষ্টি হয়। আজকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে কোথা থেকে? একটা দ্বন্দ্ব থেকে। আজকে যে 24-এর যে আন্দোলন, এটা কোথা থেকে? বৈষম্য থেকে এবং দ্বন্দ্ব থেকে। সমাজের এই দ্বন্দ্বের কারণটাই হলো একটা বড় বিভাজনের অন্যতম প্রধান উৎস। এই দ্বন্দ্ব নিরসনের জন্য সারা পৃথিবীব্যাপী যেটা সবচেয়ে প্রমাণিত এর সমাধানের ঔষধটাই হলো রাজনীতি। রাজনৈতিক নেতারা এই দ্বন্দ্ব নিরসনের জন্য সারা রাষ্ট্রে তাদের হায়ারার্কি যেটা থাকে, চেইন অফ কমান্ড থাকে, এর মধ্য দিয়ে আপনার রাজনৈতিক দল এবং সরকারের যে আইন, সিভিল প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, আইন প্রয়োগকারী সংস্থা, এগুলোর যখন সমন্বয় হবে, তখন কিন্তু এখানে সিভিল প্রশাসনে যারা আছেন তাদের কিন্তু দলের প্রতি কোনো আনুগত্য, সেটা তো রাষ্ট্রের আনুগত্যের যে নিয়ম সেটা, কিন্তু তিনি কিন্তু আইন দ্বারা পরিচালিত হবে। ফলে যে দুর্নীতির যে জায়গাটা যেটা বলছেন, ব্যুরোক্রেসি যেহেতু এর সাথে সম্পৃক্ত এবং গবেষণায় যেটা আসছে, সেটা আমি বলবো যে এটা আইডেন্টিফাই হয়েছে, যেহেতু এটা কিন্তু সমাধান করার সুযোগ আছে। আপনি এক লাইনে বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার সুশাসনের পথে হাঁটছে, এটি সত্য, কিন্তু একটি বিষয় খুব আলোচনা হচ্ছে, যেহেতু এই সরকার আসলে কতদিন রাষ্ট্র পরিচালনায় থাকবেন সেটি পরিষ্কার নয়। এই যে অপরিষ্কার একটি বিষয়, সেটি আসলে অনেকেই মনে করছেন যে ব্যবসা বাণিজ্যের বিনিয়োগের জন্য এটি অন্তরায় হবে এবং অর্থনীতিকে আরও বেশি বিপন্ন করবে। আপনি কি মনে করেন এই জায়গাটায়? না, দেখুন, এটা তো রাজনৈতিক প্রশ্ন। তবুও আমি পত্রপত্রিকায় যেটা দেখেছি, আজকেই যেমন ধরেন একটা প্রধান পত্রিকার শিরোনামে বলেছে যত দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। তো এখন ধরুন দেশের ক্ষমতার উৎস হলো জনগণ, উৎস না, ক্ষমতার মালিক হলো জনগণ। এই সরকার তো সুস্পষ্টভাবে বলছে যে তারা হলো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেবে,
তার মাঝে কিছু বিষয় যেগুলো আছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো এগুলোকে অগ্রাধিকার দিয়ে তারা সংস্কার করবে এবং এর সঙ্গে আমাদের জাতীয় যে সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জাতীয়তাবাদী শক্তি যেটা তারা কিন্তু বিএনপি কিন্তু এটাকে সমর্থন দিচ্ছে। তারা বলছে যে আমরা এই গণতান্ত্রিক পদ্ধতিতে তারা নির্বাচনের জন্য সরকারকে সময় দিচ্ছে। তো এগুলো তো আমি এখন পর্যন্ত আমি কোনো বিরোধ দেখছি না। যখন যদি কোনো মেজর পলিটিক্যাল পার্টি যদি এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিত তখন কিন্তু বলা যেত যে এটা দ্বিধা সংশয় এটা রয়ে গেছে। আজকের পত্রিকার হেডলাইনও আপনি দেখেছেন যে সরকার প্রধান। আমার প্রশ্নটা হলো যে মানে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা আসলে অপরিষ্কার, সো এইটা কি আপনারা ব্যবসা বাণিজ্যের জন্য কোনো অন্তরায় দেখছেন কিনা, বা এটি ব্যবসা বাণিজ্যের জন্য কিছুটা বিনিয়োগের জন্য কোনো সংকট তৈরি করছে কিনা? ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো ধরুন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথভাবে থাকা এবং ধরুন বিনিয়োগের পরিবেশ হওয়া, বিনিয়োগটাকে নিরাপদ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে আমি বলবো যে যেহেতু দল নিরপেক্ষতা এই সরকারের প্রধান লক্ষ্য এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারে হাত দিয়েছে, তা আমার তো মনে হয় যে এটা ব্যবসার জন্য একটা সহায়ক পরিবেশ হচ্ছে। আচ্ছা, একটু আমরা আলোচনা করছিলাম যে দুর্নীতি এবং আমলাতন্ত্র। আপনি যদিও বলছিলেন যে আমলাতন্ত্র তো অস্বীকার করবার সুযোগ নেই, সেটি অস্বীকার করছি না, অপরিহার্য। কিন্তু এই দুর্নীতি এবং আমলাতন্ত্রের বাইরে আসলে বর্তমানে যদি আপনি চিন্তা করেন যে একজন ব্যবসায়ী হিসেবে আসলে ব্যবসায় কি কি ঝুঁকি বা চ্যালেঞ্জ আপনি দেখছেন? আমাদের দেশের সমগ্র অর্থনীতিটা কিন্তু খুব বড় না, আবার খুব ছোট না। এটা প্রায় 50 লক্ষ কোটি টাকা হলো আমাদের জাতীয় ন্যাশনাল ইনকাম। এই ন্যাশনাল ইনকামের আপনি বেসরকারি খাত থেকেই তো এটা আসে এবং ন্যাশনাল ইনকামের যারা ব্যবসায়ী যারা এখান থেকেই কিন্তু আপনার যে এনবিআর যে রাজস্ব পায় সেটা দিয়েই কিন্তু সরকারের বাজেট হয়ে থাকে। তাহলে আপনি যেটা সুনির্দিষ্ট জানতে চাচ্ছেন, আপনি কোনটা, যে কোন বিষয়টা আপনি জানতে চাচ্ছেন? না, আমি জানতে চাচ্ছিলাম যে আর কি কি চ্যালেঞ্জ আসলে ব্যবসা বাণিজ্যে আছে। আচ্ছা, লিকুইডিটি ক্রাইসিস আছে, ব্যাংকিং খাতে সংকট আছে, এর বাইরে আপনি কি কি সংকট দেখছেন ব্যবসা বাণিজ্যে? দেখুন, বিজনেসের আমাদের যদি অর্থনীতিটা যদি আপনি পরিমাপ করেন তাহলে কিন্তু দেখুন যে এটা আমদানি নির্ভর একটা অর্থনীতি। যে অর্থনীতিটা হলো যে প্রায় $100 বিলিয়ন আমাদের আমদানি করতে হয়। এর বিপরীতে আমাদের রপ্তানি কিন্তু অনেক পিছনে আছে। এই রপ্তানির টাকা দিয়ে আমাদের আমদানি ব্যয় নির্বাহ হয় না, এমনকি রেমিটেন্সের টাকা দিয়েও এখানে একটা অনেক বড় অংশ গ্যাপ থাকে। এটাই কিন্তু ব্যবসায়ীদের জন্য এবং সরকারের জন্য একইভাবে চ্যালেঞ্জ। আপনি যখন আমদানি করা পণ্য আপনি যদি পেমেন্ট দিতে না পারেন তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার দেশের ঝুঁকি বেড়ে যাবে। তো সেই জায়গাটা হলো আপনার ঝুঁকিপূর্ণ বৃহত্তর আঙ্গিকে। আমাদের রিজার্ভ যে একটা ব্যাংকের যেমন ধরেন একটা ব্যালেন্স শিট আছে, একটা কোম্পানি যেমন ব্যালেন্স শিট আছে, রাষ্ট্রের কিন্তু তার অ্যাসেট এবং লায়াবিলিটিস দেখে। আপনি যদি রাষ্ট্রের যদি লায়াবিলিটিস বেশি হয়ে যায়, প্রবৃদ্ধি যদি কমে যায়, তাহলে কিন্তু এর যে ঋণ মান যেটা ক্রেডিট রেটিং কমে যাবে। ক্রেডিট রেটিং মানে হলো আমাদের দেশকে, আমাদের তো বাজেটেরও তো আমাদের টাকা বৈদেশিক ঋণ লাগে, অভ্যন্তরীণ ঋণ লাগে এবং আমদানিতে একটা বিরাট অংশ আমাদের ব্যয় করতে হয়। তাহলে যদি আমার ক্রেডিট রেটিং যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে কিন্তু আপনার এদেশের সাথে আমদানি যে করবে এলসি দিতেও সে গড়িমসি করবে, আবার রপ্তানি করলেও ভাববে যে যদি প্রোডাক্টটা যদি সে সরবরাহ করতে না পারে। এই ঝুঁকিগুলো আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো কিন্তু আমরা প্রবৃদ্ধির দিকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলছেন, উনি বলছে যে আমাদের অতীতের যে কোনো সময়ের চেয়ে যে খারাপ অবস্থা থেকে এটা প্রতিদিন ভালো হবে, ব্যাংক বন্ধ হবে না। উনি কিন্তু অনেক আশাবাদ ব্যক্ত করেছেন। তো সেই দিক থেকে আমি বলি যে সরকার কিন্তু এটাকে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা ট্রেড কমার্সকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এটাই কিন্তু এটা আমি বলবো সুলক্ষণ। আর চ্যালেঞ্জের জায়গাটা বিগত সময়ের চেয়ে এখন চ্যালেঞ্জ কমছে। একটু এনবিআর প্রসঙ্গে একটু আলাপ করি। অনেক ব্যবসায়ী বলেন যে এনবিআর তো আসলে ঘুষ ছাড়া ফাইল নড়ে না এবং ঘুষ দিয়ে সেটার উপরেও কর দিতে হয়। একটু বলবেন যে আসলে আপনি এনবিআর সংস্কারের এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা কি সংস্কার দরকার? দেখুন, সংস্কার ছাড়া আপনি তো পারফেকশনে যেতে পারবেন না। আপনি যদি পরিবর্তনটা না করেন তাহলে আপনি যে ভালোর দিকে যাবেন আপনি তো এক জায়গায় থেকে যাবেন। আমাদের যে ধরুন 7 লক্ষ কোটি টাকা বাজেটের
এই টাকাটা কে দেয়? আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডই তো আপনার এখান থেকে প্রায় তাদের লক্ষ্যমাত্রা প্রায় 4 লক্ষ কোটি টাকা। উন্নয়ন বাজেটে আমরা আভ্যন্তরীণ ঋণ থেকে নেই, বৈদেশিক সাহায্য নেই। তাহলে এই যে এনবিআর যদি এর সক্ষমতা বৃদ্ধি করতে পারে, এটা কিন্তু রাষ্ট্রের সক্ষমতা, এটা কিন্তু সরকারের কিন্তু যোগ্যতা, দক্ষতা। সেই কারণে আমি বলবো যে এনবিআর যে সংস্কারের কর্মসূচি নিয়েছে এটাকে সমর্থন করতে হবে, এবং এর পাশাপাশি ব্যবসায়ীরা যাতে হয়রান না হয়, এর পাশাপাশি তার সেফটি নেটটা বাড়াতে হবে, যাতে করে এনবিআর এর ইনকামটা বাজেটের কাছাকাছি যায়। বাজেট ডেফিসিয়েন্সি, যেটা বাজেট ডেফিসিট, যে বাজেটের যে আপনার যে শর্ট থাকে, এটা কিন্তু শুধু আমাদের দেশে না। আপনি আমেরিকার যে এত বড় অর্থনীতি, পৃথিবীর প্রায় 27 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, সেই অর্থনীতিতেও কিন্তু আপনার দেখবেন 4-5% তার বাজেট ঘাটতি থেকে যায়। তা আমাদের এনবিআর এর সংস্কার আমি সমর্থন করি। সেই সংস্কার যে শুধু ব্যবসায়ীদের হয়রানি হবে তা না, সংস্কারের মধ্যে থাকবে সেফটি নেটটা কীভাবে বাড়ানো যায়, সংস্কারের মধ্যে থাকবে যে ট্যাক্সেশনটা কিভাবে আরও ইজি করা যায়, সংস্কারের মধ্যে থাকবে ব্যক্তির সাথে ব্যক্তির আলাপ আলোচনা ছাড়া কিভাবে এটা ডিজিটালি এটাকে চেঞ্জটা, রিফর্মটা করা যায়। এই ট্রান্সমিশনটা, ডিজিটাল ট্রান্সমিশনের মধ্য দিয়েই অনেক দুর্নীতি কমানো সম্ভব। মুস্তাফিজুর রহমান, আমরা একটি বিষয় সম্প্রতি লক্ষ্য করছি, যেহেতু উচ্চ মূল্যস্ফীতি চলছে বাংলাদেশে প্রায় 3 বছর, এটি সামাল দিতে গিয়ে সরকার সুদ হার বাড়াচ্ছে। তো সুদ হার বাড়লে তো ব্যবসার পরিচালন খরচ বাড়ে। এই বিষয়টাকে আপনার ব্যবসায়ীরা কিভাবে দেখছেন? মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, এগুলোকে কঠিন শব্দ দ্বারা সাধারণ মানুষ থেকে এর অর্থটাকে পৃথক করা হয়েছে, কঠিন করা হয়েছে। আপনি তারপরে সহজ ভাষায় বলুন যে আমাদের বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এটাকে যদি আপনি অত জটিল মারপ্যাচে না যেয়ে আপনি যদি লোকাল ইন্ডাস্ট্রি না করেন, আপনি যদি প্রোডাকশন না বাড়ান, তাহলে কিন্তু আপনার এই ইনফ্লেশন, আপনি শুধুমাত্র রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি করে ঋণ প্রবাহ কমায় দিয়ে, এটা হলো সবচেয়ে অসহায় সরকারের যে নীতি, সেটা হলো আপনার এই রেট অফ ইন্টারেস্ট বাড়ানো এবং হলো সংকুচিত মুদ্রানীতি। এটা ছাড়াও আপনার এই মুদ্রাস্ফীতি কমানোর অনেক প্রমাণিত এবং যৌক্তিক এবং কার্যকরী পদক্ষেপ আছে। আপনি যে সমস্ত আমদানির বিকল্প পণ্য এখানে উৎপাদন করা যায়, আপনি সেটার কর্মসূচি নেন। আপনি সেক্টর ওয়াইজ আপনি গবেষণা করে দেখেন যে এই জিনিস আদৌ আমাদের আমদানি করার প্রয়োজন আছে কি নাই। সরকার যে আছে এটাকে প্রমাণ করে দিতে হবে। সরকারের যে ব্যুরোক্রেসি যে এখানে আছে এবং আইনের শাসন যে আছে, এটাকে প্রমাণ করতে হবে। গবেষণা করে আপনাকে বের করতে হবে যে আমার এই সেক্টরে আমরা অহেতুক আমদানি করে নিয়ে আসতেছি। যিনি ব্যবসায়ী তিনি তো সুযোগ সন্ধানী হবে, তিনি তো সুযোগ পাইলে আমদানি করবে। কেন তিনি অবকাঠামোতে ব্যয় করবে? তিনি একটা পণ্য যদি আমদানি করে নিয়ে এসেই যদি তিনি বেচতে পারে, তিনি তো ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করবে না। এখানে যারা ব্রোকারেজ যারা আছে, তারা আইনে যদি না থাকে, তারাই সাজেশন দেবে, যে মন্ত্রী মহোদয়কে সাজেশন দেবে যে এই সেক্টরগুলোতে আমরা আগামী 5 বছরে আমরা আর এখানে আমদানি করতে দেব না, আমরা এখানে উৎপাদনের কর্মসূচি নেব এবং ব্যাংককে তাদের সাথে বসিয়ে এই সেক্টরটাকে একটা আকর্ষণীয় করে দিতে হবে। ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস বলে শব্দ আছে। যখনই আপনি অ্যাট্রাকটিভ করে দেবেন, তখন ওখানে বিনিয়োগকারীরা যাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে, ইনফ্লেশন কমে যাবে। আপনি মুদ্রা সংকোচন নিচ্ছি, আর যদি আপনি এই যে রেট অফ ইন্টারেস্ট এগুলো বাড়ান, তাহলে এটা অর্থনীতিতে এর বিরূপ প্রতিক্রিয়া। আরেকটা জিনিস বলে আমি শেষ করি, সেটা হলো যে আপনি যে এই যে ইন্ডাস্ট্রি করতে যে ব্যাংকের ওপর নির্ভরশীলতা, আমাদের পুঁজিবাজারটা শেষ হয়ে গেছে। পুঁজিবাজার থেকে টাকা নিয়ে দীর্ঘমেয়াদী আপনার বন্ড চালু করতে হবে, পুঁজিবাজারকে চালু করতে হবে। শুধু ব্যাংক থেকে লোন নিয়ে আপনি একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে একটা দেশে, এটা সম্ভব না। এটা কিন্তু পলিটিশিয়ানদের কাজ। তারা কিন্তু বলবে যে আমরা এই সেক্টরকে এইভাবে করব। তারপরে যারা ব্যুরোক্রেটস আছে, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, যারা অর্থনীতিবিদ আছে, যারা এটা দায়িত্বে বসে আছে, তাদেরকে এটা অথবা মনে করাই দিতে হবে যে এগুলো আমাদের সংস্কারটা দরকার। না হলে আপনি নন পারফর্মিং লোন আমাদের দেশে কত পার্সেন্ট? 17%। এটা আপনার, আমার মনে হয় পৃথিবীর মধ্যে হাইয়েস্ট হবে কিনা জানি না। আপনি যদি চায়না, আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে কম হলো জাপানে, সেখানেও কিন্তু আছে। একবারে আপনি নিশ্চিত করতে পারবেন না। আপনি যে লোক ইন্ডাস্ট্রি করেছে সবাই কি আর ইন্ডাস্ট্রিকে সফল করতে পারবে না। এখানে আপনাকে যৌক্তিকভাবে এগুলোকে সমাধানের পথ বের করতে হবে।
আপনি খেলাপি ঋণের প্রসঙ্গ টানলেন, ঠিকই বলছেন যে দক্ষিণ এশিয়ায় আমরা খেলাপি ঋণের সর্বোচ্চ হার বাংলাদেশের 17%। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে প্রায় 2,85,000 কোটি টাকা খেলাপি ঋণ। সেটি অবশ্য বিগত সরকারের সময় কার্পেটের নিচে এই তথ্যগুলো লুকানো হয়েছে। এখন আমরা দেখলাম যে অনেক বড় খেলাপি ঋণ। কিন্তু এটা তো সত্য যে ব্যবসায়ীরাই, আপনারাই তো ব্যাংকের টাকা ফেরত দিতে চান না, ব্যাংকের টাকা লুপাট করতে ব্যস্ত থাকেন। এই কথা তো অস্বীকার করবার সুযোগ নেই। না, এটা তো প্রমাণিত হয়ে গেছে যে আপনার হলো আর্থিক অনিয়ম থেকেই, যেটা আমি আপনাকে দ্বিতীয়বার বলছি, আর্থিক অনিয়ম থেকেই এই বৈষম্যের সৃষ্টি। আপনি যখন করাপশন কাকে বলে? করাপশন হলো যেটা হবার, দুর্নীতি কাকে বলে? যেটা হবার কথা সেটা হচ্ছে না। তাহলে এই দুর্নীতির সমাজে এর প্রভাবটা কি? একজনের সুযোগটা আরেকজন নিচ্ছে, বৈষম্য সৃষ্টি হচ্ছে। তো বৈষম্য একটি, যে সমাজে বৈষম্য আছে সেই সমাজ তো মানুষের ভেদাভেদ হয়ে গেছে, আপনি কোনো জাতীয় ঐক্যও করতে পারবেন না। এই জন্য বৈষম্য কমানোর জন্য আপনাকে অর্থনৈতিক অনিয়ম, সামাজিক অনিয়ম, এগুলোকে আপনার আইনের অনিয়ম, এগুলোকে আপনার একটা একটা করে ধরে এর আইন বিধি, এর নীতিমালা, এগুলোকে হাত দিতে হবে। এখনও যদি আপনার ব্রিটিশ আমলের আইন দ্বারা যদি আপনি পুলিশ চালাতে চান, তাহলে তো যা হবার তাই তো হবে, তাই হচ্ছে। আমার শেষ প্রশ্ন, আপনাকে বিব্রত করা আমার উদ্দেশ্য না, একটু জানতে চাই যে আপনি আপনার যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা 2015-তে চালু করেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে, তখনকার স্বাস্থ্যমন্ত্রী নাসিম আপনার অনুষ্ঠানে সোনাগাতে গিয়েছিলেন। তো আপনি ওই সময়টায় আওয়ামী লীগ সরকারের সময়টায় বিভিন্ন সময় সরকারের পক্ষে কথা বলেছেন। আপনি কি সরকার থেকে কোনো ফায়দা বা সুযোগ নিয়ে কি আসলে সরকারের পক্ষে সাফাই গাইতেন কিনা? যেহেতু আপনি তৎপর মানুষ, দর্শকরা এই বিষয়টি একটু জানতে চাইবে। আমার এই প্রশ্নটা শেষ। আপনার প্রশ্নের এক কথায় উত্তর হলো না। এবং এটা যদি বিস্তৃত করা হয়, আমি শুরুতেই বলেছি, রাষ্ট্রকে মনস্তাত্ত্বিকভাবে যেদিন মনে করবে যে বেসরকারি প্রতিষ্ঠানের মালিক রাষ্ট্র নিজে, তখন ওই দেশের বেসরকারি খাত সেই রাষ্ট্রের উন্নয়নের কাজে অংশীদার হয়ে সেই দেশ উন্নত হবে। আপনার দেশ উন্নত, অর্থনীতি অনুন্নত, এটা হয় না। অর্থনীতিকে ঘিরেই হলো একটা দেশের প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, সব কিছু হলো অর্থনীতির সাথে। আমি যেহেতু ব্যবসাটা শুরু করেছি যখন 2002 সালে, আমি এর মধ্যে আর এক ব্যবসা শুরু করেছি। আবার এখন আমি নতুন ব্যবসা, আমি যেমন আমরা ফুড ইন্ডাস্ট্রিতে আমরা যাব। আমাদের যে ফুড সেক্টরে আপনি ব্যবসা করলে জানতে হবে তো যে আপনার কোন সেক্টরে প্রবৃদ্ধি হবে আগামী 10 বছরে। আমার যে সময় যেটা প্রবৃদ্ধি হবে সেই সময় আমি ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করব। আমরা যে সময় ফার্মাসিউটিক্যাল শুরু করেছি, ওই সময় যে কোনো সরকার থাকলে আমি সেই সরকারের প্রধানকে নিয়েই আমরা অনুষ্ঠান করব। এটাই সংস্কৃতি হওয়া উচিত। যখন এই ধরনের ভেদাভেদ ভুলে যখন রাষ্ট্রে এই ধরনের সংস্কৃতি পরিবর্তন হবে, তখন কিন্তু দেশে আর মানুষ আর বলবে না যে এটা এই, এটা ওই, এই জিনিসটা। আপনি যদি কমিউনিজমে যান, সে তো পুরাটাই তো সরকার চালাইতেছে। আপনার রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, এগুলোতে আপনার কিউবা, এগুলো কি সমাজতান্ত্রিক ধারণা, যদিও তারা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাপনায় আসছে। আর আপনি যদি এর বাইরে পুঁজিবাদী ব্যবস্থাপনায় যদি যান, আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যান, তাহলে আপনি দেখেন ওখানকার সংস্কৃতিটা দেখেন, ব্যবসায়ী আর সরকারের মধ্যে পার্থক্যতা কোথায়। আর মিশ্র অর্থনীতি যেটা আমরা ঠিক করতে পারিনি, কিছু কমান্ড, কিছু পুঁজিবাদী, কিছু মুক্তবাজার, মাওবাদ মিলে যেটা হচ্ছে, সেগুলো কিন্তু আপনার এক একবার এক এক রকম হবে। তা আপনার প্রশ্নের উত্তর হলো, আমি বলেছি যে কোনো রাজনৈতিক ফায়দা নেবার প্রয়োজনে আপনার যিনি যাবে তিনি কিন্তু বিপদে পড়বে। তিনি কিন্তু এই সময় আর তার কিন্তু আর উত্তর দেবার মতো কিছু থাকবে না। আমি তো আপনাদের সাথে আছি, এদেশে 18 কোটি মানুষ যেটা ভাবে তার সাথে যিনি থাকবে তিনি থেকে যাবে। আপনি যখনই সাধারণ মানুষের কাউকেই বোকা ভাবার কোনো কারণ নেই, প্রত্যেকের জ্ঞান আছে বোঝার মতো। আমি এই অনুষ্ঠানে এসে আমি যদি একটি কথা বলি আর আপনি এখানে দাঁড়ায় থেকে সেই কথা আপনি বুঝতে পারবেন, এটা বুঝতে হবে যে কাউকে আপনি আউটস্মার্ট করে আপনি নিজে স্মার্ট হবেন, এটা পসিবল না। কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, প্রত্যেকের বোঝার মতো ক্ষমতা আছে। যখন গণমানুষের গণবিক্ষোভ তৈরি হয় কেন? যখন অজস্র মানুষের মধ্যে একই বিষয় নিয়ে যখন একটা কমন একটা জায়গা যখন তৈরি হয়, ওটাই যদি আপনার একত্রিত করা যায় পিপলের শক্তিকে, তখনই এটা বিস্ফোরণ হয়, পরিবর্তন হয়। পৃথিবীতে অন্য অন্য দেশে বিপ্লবের যে মন্ত্র, যে সূত্র, আপনি দেখবেন মিলাইলে দেখবেন যে কম বেশি একই রকম। বৈষম্য থেকেই
আন্দোলনের সৃষ্টি হয়। কে এস এম মুস্তাফিজুর রহমান, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। যারা আমার কথা মন দিয়ে শুনলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব এখানেই শেষ করছি। আমরা অতিথির সঙ্গে আলাপ করে যেটি বুঝলাম যে আসলে ব্যবসা এবং কর্মসংস্থানের সাথে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে তাল মেলাতে পারে, সেটি প্রত্যাশিত, কিন্তু ব্যবসার বাইরে এসে সরকারকে সমর্থন করা সেটি কিন্তু একেবারে অপ্রত্যাশিত। একই সঙ্গে এখন যে নীতি সুদহার বাড়ার কারণে ব্যবসার পরিচালন ব্যয় বাড়ছে, সেটিও কেন্দ্রীয় ব্যাংকে পুনর্বিবেচনা করতে হবে, সেই প্রত্যাশা আমাদেরও। ডিসকাশন এই পর্ব এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।